স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মাংসের পোড়া গন্ধের অনুভূতিটা তো ভালো নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যে আপনি যদি না জেনে থাকেন আমি আপনাকে জানাচ্ছি, আপনার রাজ্যে একটা গোডাউন পুড়ে, আনন্দপুরের মতো জায়গায়, আপনার বাড়ি থেকে দফতর থেকে বেশি দূরে নয় ম্যাম, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এখনো পর্যন্ত যেতে পারলেন না। কারণ সেখানে কারণটা কি, সেই প্রশ্নটাই খুঁজছে বাংলার মানুষ। সেখানে আপনি রাজনীতি পাচ্ছেন না বলে, সেখানে কোনো সংখ্যালঘুর মৃত্যু হয়নি বলে, সেখানে আপনার রাজনৈতিক ফায়দা উঠবে না বলে আপনি কেন যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? আপনার সময় হলো না দিদি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে প্রশ্ন করছি, আপনার রাজ্যে এরকম কারখানা চলছে, কত চলছে আপনি নিজে খোঁজ নিন, যেখানে ফায়ার অডিট হয় না, যেখানে পরীক্ষা হয় না সেই কারখানাগুলো আদৌ চলার যোগ্য কিনা, আগুন লাগতে পারে কিনা। এমন কারখানা যেগুলো গজিয়ে উঠছে যে জায়গায় সেখানে কারখানা হওয়ারই কথা নয়, জলা জমি, রামসার ভূমি, সেখানে কারখানা করে ফায়ার অডিট ছাড়া কারখানা চলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষের মৃত্যু হচ্ছে, মাংসের পোড়া গন্ধ মম করছে গোটা এলাকায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে রাজ্যের অভিভাবক বলে দাবি করে থাকেন, তার দেখা নেই। দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী, আপনার অপেক্ষায় রয়েছি আমরা, কখন পৌঁছবেন আনন্দপুরে? ওই খুলি হাড় গোড় মানুষের মৃতদেহের ছবিগুলো আমরা দেখাচ্ছি ম্যাম। আপনি যদি না জানেন, আসুন আনন্দপুরে। আপনার মন্ত্রীদের পাঠাচ্ছেন, তাও অনেক ঘন্টা পর, 32 ঘন্টা পর দমকল মন্ত্রীকে পাঠিয়েছেন, কিন্তু আপনার তো দেখা নেই। এইভাবে বাংলার মানুষের সমর্থন জিতবেন? প্রশ্ন করছি আমরা। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। স্যার, একটা বিষয় বললেন যে হয়তো এই দিকটায় ফায়ার অডিট বা নজরদারি হয়নি, সেই নজরদারিটা হয়নি তার কারণ কি আপনার ডিপার্টমেন্টের ল্যাব? হিউম্যান ল্যাবস বলতে পারেন, ডিপার্টমেন্টাল ল্যাবস হতে পারে না। আগুন নেভানোর ব্যবস্থা নেই, ব্যবস্থা যে নেই জানতো না দমকলই, জানবেই বা কি করে? দমকলের ডিজি তো সাফ বলছেন হয়নি অগ্নি নিরাপত্তার যাচাই, যাকে সরকারি পরিভাষায় বলে ফায়ার সেফটি অডিট। দফতরের গাফিলতি মানতে নারাজ ডিজি রণবীর বলছেন মানুষের ভুলের কথা। আজব যুক্তি তো। দফতর তো ইটকাট পাথরের কামরা নয়, লাল ফিতের সবুজ ফাইল নয়, দমকলের জলের গাড়িগুলোও নয়। ভুল তো দায়িত্বপ্রাপ্ত মানুষই করে। খুব সহজে ভয়ঙ্কর সেই গাফিলতিকে ভুলের নাম দেওয়া যায়, যে ভুলের দাম প্রাণ দিয়ে চোকাচ্ছে মানুষ। এত বছর ধরে ফায়ার অডিট হচ্ছে না, সেটা ডিজি বলতে পারবেন। ডিজি বলেছেন যখন ফায়ার অডিট হয়নি। কলকাতা শহরে প্রচুর জায়গায় প্রচুর কারখানা আছে। আপনি বলুন তাহলে, আপনি একটু বেশি কথা বলছেন, আর বাংলা তো বেশি কথা বলছেন। গোয়াতেও তো একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে। কিন্তু গোয়ার মিনিস্টার গোয়াতে আপনি নন। না, গোয়ার মিনিস্টার না, সেখানে তো 25টা লোক মারা গেছে। তো আমরা এইসব নিয়ে বলি না। বড্ড সস্তা মানুষ। এলাকায় এরকম অনেক কারখানা, কিন্তু গজিয়ে উঠল কিভাবে, কার অনুমতিতে? জলা জমি ভরাট করে কারখানা, নজরদারি কোথায়? ওয়েটল্যান্ড বুঝিয়ে কারখানা হয়, জলাভূমি বুঝিয়ে কারখানা সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে, ভূমি দপ্তর, তারা দেখবে নিশ্চয়ই। যদি জলাজমি বুঝিয়ে কেউ এসব করে থাকে, তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে। এই এক আনন্দপুর নয়, কলকাতা ছাড়িয়ে জেলা রাজ্য জুড়ে এহেন জলাজমি ভরাট করে কারখানা থেকে বহুতল ভুরি ভুরি। খাস কলকাতায় হেলে পড়া বহুতল সোচ্চারে তার প্রমাণ দেয়। সেই মুহূর্তে আমার সহকর্মী ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, আমরা তো জানি যে ছাদের মধ্যে নাকি আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি, হাত ধরতে পারি কি?
আমরা হাত ধরছি, আমরা এই মুহূর্তে হাত ধরছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সাদা বাড়ি, নির্মীয়মান বাড়ি। ঐন্দ্রিলা আমার সহকর্মী যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সবুজ বাড়ি। ঐন্দ্রিলা, আমি একটু কথা বলি। অপর বাড়িতে আমরা দাঁড়িয়ে হাত ধরে রয়েছি, কথা বলছি আমরা। একদমই দুটো বাড়ি পাশাপাশি। কিভাবে ছাড়পত্র পায় এই ধরনের বহুতল থেকে কারখানা? কিভাবে দমকলের ছাড়পত্র ছাড়া 1.5 দশক ধরে রমরমিয়ে ঝুঁকির কারবার চলে? এর পিছনেও কি কাটমানি? শাসক দলের ভোট বাক্স গোছানোর খেলা? বিনা অনুমতিতে দমকলের ছাড়পত্র ছাড়া স্রেফ শাসক দলের কেষ্টবিষ্টুদের দাক্ষিণ্য? দমকলই বা কেন সুমোটো ব্যবস্থা নেয় না? তাও কি রাজনৈতিক ছাড়পত্রের অপেক্ষায় আটকে থাকে? কোন উদ্দেশ্যে যত্ন করে যৌতুকগৃহ গড়ে তোলা হয়? এতগুলো মানুষ তবে কি স্রেফ কাটমানি আর ভোট রাজনীতির বলি হলেন? মা মাটি মানুষের সরকার বলে যে এত লাফালাফি, সেই সরকারের কাছে মানুষ এত সস্তা? রিপাবলিক বাংলা। যেমনটা শুনলেন প্রতিবেদনে, মানুষ এত সস্তা, মানুষের জীবন এত সস্তা মাননীয় মুখ্যমন্ত্রী। মানুষের জীবন এতটাই সস্তা যে কখনো আগুনে পুড়ে ঝলসে কঙ্কালসার হয়ে গিয়ে তাদের মৃত্যু হয়, কখনো রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়, কখনো তামান্নার মতো ছোট্ট মেয়ে বোমার আঘাতে ছটফট করে মরে, কখনো ধর্ষণ করে হাসপাতালের ভেতর মৃত্যু হয়। আপনার রাজ্যে কারখানা চলছে বেআইনি জমিতে, যেখানে সেই কারখানা থাকার কথা নয়। আপনার রাজ্যে কারখানা চলছে ফায়ারের পারমিট ছাড়া, ফায়ারের অডিট ছাড়া। কোন রাজনীতির স্বার্থে? কোন রাজনৈতিক নেতা নেত্রীদের পকেট ভারী হচ্ছে টাকায়, আর মানুষের লাশ পোড়া গন্ধ বেরোচ্ছে, মম করছে গোটা শহরে, গোটা রাজ্যে। লজ্জা হওয়া উচিত এই রাজ্য প্রশাসনের, লজ্জা হওয়া উচিত। এই রাজ্যে যারা দায়িত্বে রয়েছেন একদম মাথায় বসে চেয়ার আঁকড়ে ধরে আছেন, চেয়ার ছাড়ার মতো এই মুহূর্তে যাদের চিন্তা ভাবনা নেই দূর দূরান্ত পর্যন্ত, পদত্যাগ করা উচিত আপনাদের। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। দীর্ঘ রাজনৈতিক ষড়যন্ত্রের ফসল যৌতুকগৃহ কলকাতা। কখনো আনন্দপুরে আগুন লাগে, কখনো বড় বাজারে আগুন লাগে, কখনো সল্টলেকে আগুন লাগে, কখনো শখের বাজারে আগুন লাগে, কখনো আগুন লেগে যায়, কখনো আগুন লাগানো হয়, কখনো আগুন দিয়ে বিরোধিতা নষ্ট করা হয়, আর কখনো আগুনে পুড়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর দেখা পাওয়া যায় না। কোথায় আপনি মুখ্যমন্ত্রী? আপনার বাড়ি থেকে তো কাছাকাছি, ডিস্টেন্সটা জানেন না? বলে দেব কিলোমিটার ধরে। আপনি জানেন আপনার রাজ্যে 8 জনের অফিসিয়ালি মৃত্যু হয়েছে পুড়ে, আরো কত লাশ পড়ে রয়েছে। ফিরহাদ হাকিম কি বলছেন এই মুহূর্তে লাইভে একবার শুনবো, শুনে ডিবেটে যাব। এমআইসি আমাদের নজরুল সাহেব আছেন। ঘটনা যখন ঘটছিল সেই সময় যখন আগুন ফাইটিং, তখন আমার মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন, তারপর সাইনি ঘোষ এসেছিলেন, আমাদের এমপি সুজিত বোস এসেছিলেন, আর আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসেছি। অত্যন্ত দুঃখের ঘটনা, অনেকগুলো মানুষ মারা গেছে, ভয়াবহ আগুন। এটা দমকল এবং পুলিশ এনকোয়ারি করছে কিভাবে আগুন লাগলো, আগুনের উৎস কি, এবং যে বডিগুলো পাওয়া গেছে সেগুলো ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়েছে। আর মিসিং ডায়েরিও করা হয়েছে, কারণ আইডেন্টিফিকেশন করা যায়নি। কালকে কোর্ট অর্ডারে ওদের ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট হবে। হবার পরে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে তখন আমরা বলতে পারবো কোন কোন মানুষগুলো মারা গেছে, এবং সেই অনুযায়ী তাদের ডিসি অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হবে, এই পঞ্চায়েত অফিস থেকেই দেওয়া হবে। আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায় সেই ব্যবস্থা ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে।
দাদা অপূরণীয় ক্ষতি, কিন্তু সেক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য আপনারা কি কি ভেবেছেন? এখানে আমরা কথা বলেছি সবার সাথে এবং 5-10 লাখ টাকা ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। যখন ডিসি পাবো, মানে আমরা যখন আইডেন্টিফিকেশন করে নেবো, তারপরে এখান থেকে সেটা দেওয়া হবে। পরিবার পিছু কত বলে? ওই তো 10 লাখ টাকা। চাকরির কোনো কথা, অনেকের পরিবারের এরকম রয়েছে। সেটা পরবর্তীকালে যখন, এখন তো কে মারা গেছে না গেছে সেটা আগে ঠিক হোক, তারপরে নিশ্চিতভাবে যাদের দরকার হয় তাদের পাশে আমরা সবসময় থাকবো। মন্ত্রী বলছেন যে পরিকাঠামো ছিল, কিন্তু অন্যদিকে ডিজি বললেন, ফায়ারের ডিজি, যে আমরা দেখুন, আমি আপনাদের এইসব ঝগড়ার মধ্যে এটা বলতে পারবো না, তার কারণে যতক্ষণ না টেস্ট হবে ততক্ষণ বলাটা অনুচিত হবে। আর সেকেন্ড হচ্ছে যে এই পরিকাঠামো ছিল কি না, আমি আগুনের সময় ঢুকিনি বা আগুনের আগেও ঢুকিনি। পরবর্তীতে তো দেখা যাচ্ছে না, লাইসেন্স ছিল না তাদের। আমি এটা বলতে পারবো না, এটা যাদের কাজ, পুলিশের কাজ, পুলিশ করবে। ববিদা, আপনি তবে একটা জিনিস আপনাদের বলতে পারি, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের মতন ব্যবস্থা করবে এবং যেই অন্যায় করুক না কেন কাউকে রেহাই করা যাবে না। এখানে তো 3টে স্তরেই তৃণমূল রয়েছে, তাহলে এতদিন ধরে অন্যায় কেন চোখে পড়ে? আরে 3টে স্তরে তৃণমূল থাকুক আর 3টে স্তরে আপনি থাকুন, তাতে কি যায় আসে? সেকেন্ড হচ্ছে যে এই জলাভূমিটা, এই কারখানা, পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চুরি হয়েছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে। সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই, কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই কি বলো ওটাকে, এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি, সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না। আরেকটা কথা জিজ্ঞেস করবো, গাঙ্গুরাম যিনি অভিযোগ, মানে যিনি এই কোম্পানির মালিক, তিনি পলাতক, সেক্ষেত্রে কি কড়া পদক্ষেপ নেওয়া হবে? এতগুলো মানুষকে প্রাণহানি হতে পারে, এটা হতে পারে যে পুলিশের কাছে কেউ পলাতক হলে সে একটা ব্যবসা করে, যদি পলাতক হয় তাহলে তার সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। পুলিশের খাতায় কখনো কেউ পালিয়ে গিয়ে কেউ আইন থেকে রক্ষা পায় আজ পর্যন্ত? কি শাস্তির দাবি করবে রাজ্য? এতগুলো মানুষের প্রাণহানি হলে আইন অনুযায়ী এখানে তো প্রেস কনফারেন্স করে শাস্তির ধারাগুলোকে বলার কথা নয়। শাস্তির ধারা আইন অনুযায়ী যা আসবে, এখন কি একটা হয়েছে ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায় ওই বিএনএস ধারায় যা আসবে সেগুলো হবে। না, আমরা তো এর আগেও দেখেছি ঋতুরাজ হোটেলের ক্ষেত্রেও দেখা গেল পরবর্তীতে জামিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে, এফআইআর করলো না পুলিশ, অনেকের ক্ষেত্রে জামিন হয়ে যায়। এই কেসে এফআইআর হয়েছে, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি আদালতে। আমার একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রী তো অনেক জায়গায় যায়, এখানে কেন এলেন না? একটা প্রশ্নের উত্তর নেই ফিরহাদ হাকিমের কাছে। ফিরহাদ হাকিম গিয়েছেন, বলছেন আমি জানি না আমার এলাকার বাইরে। আরে আপনাদের তো সরকার চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যেতে পারলেন না কেন? আপনি ওখানে গিয়ে কোন রাজনীতি করছেন? 10 লাখ টাকা অফার করছেন, মানুষের মৃত্যুর দাম ধরছেন, পোড়া মাংসের দাম ধরছেন, ওই খুলিগুলো, হাড়গোড়গুলো পড়ে রয়েছে ওখানে, সেগুলোর দাম ধরছেন ফিরহাদ হাকিম। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পৌঁছতে পারলেন না, আর কোন রাজনীতিতে জড়িয়ে রয়েছে এই যতুগৃহ কলকাতা? প্রশ্ন করবো আজ কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপিতে 1 নম্বর শো। এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন। দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। সন্ময় ব্যানার্জি, ইউটিউবার রয়েছেন আমার সঙ্গে। অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন। নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন আমার সঙ্গে রয়েছেন। রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র আমার সঙ্গে আর খানিকক্ষণে যোগ দেবেন। আমি সন্ময়দাকে দিয়ে শুরু করবো আজ। সন্ময়দা, আমার খুব সিম্পল প্রশ্ন। সন্ময়দা, একটা ফিরহাদ হাকিম যদিও বলছিলেন রামসার জমি নাকি পরবর্তীকালে আইডেন্টিফাই হয়েছে, একটা জলা জমিতে কারখানা হলো, সেখানে কোনোভাবে পারমিট নেওয়া হলো না, ফায়ার অডিট করা হলো না, দমকলের ডিজি সেই কথা বলছেন। ফিরহাদ হাকিম গিয়ে এখন বড় বড় কথা বলছেন রাজনৈতিক ঘোটের কারণে কিভাবে অনিয়মের সঙ্গে এই কারখানাগুলো চলে এবং মানুষ জ্বলে পুড়ে মরে আমরা দেখতে পাচ্ছি। সন্ময়বাবু, অসুখ কতটা গভীরে? সন্ময়বাবু। আমি প্রথমেই বলি যে আজকে তোমাদের মিডিয়া থেকেই শুনছিলাম যে ওই অঞ্চলের 15টা গোডাউনের কোনো ফায়ার অডিট নেই। এক। পয়েন্ট নাম্বার 2, রণবীর কুমার যিনি
ওখানকার মানে ফায়ারের ডিজি, তিনি পরিষ্কারভাবে বলছেন যে এটা ছিল না, ফায়ার সেফটি ছিল না, মানে ফায়ারের পারমিশনটা এই গোডাউন গুলো ছিল না। এটা কিন্তু আইপিএস অফিসার পরিষ্কারভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন না। ঠিক সেই সময় তার কিছুক্ষণের মধ্যেই যিনি মন্ত্রী ডিজির সঙ্গে কথা বলার পর যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে ফায়ারের পারমিশন কি ছিল, বলে বলতে পারবো না। অর্থাৎ মন্ত্রী তথ্যটা লুকোলেন। এই পয়েন্টটাকে একটু নোট করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আচ্ছা দিনের পর দিন এই কারবার চলেছে, ভালো করে একটু বোঝো। ফায়ার সেফটি নেই, ফায়ার অডিট নেই, কোনো ফায়ার প্রিকশন আছে কিনা কার দেখার কথা? ফায়ার ব্রিগেডে দেখার দরকার। ফায়ার ব্রিগেড দেখবে কি করে? তুমি খোঁজ নিয়ে দেখো। আমি কিশোরয় বলছি, ফায়ার ডিপার্টমেন্টের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। একটু কান পেতে শোনো, ফায়ারের অফিসারদের সঙ্গে কথা বলো, ইনভেস্টিগেট করো। 70% কোনো স্টাফ নেই, সব কন্ট্রাকচুয়ালদের দিয়ে চালানো হচ্ছে। যে মানুষগুলোর পক্ষে ফায়ার অডিট করাটা সম্ভব নয়। আচ্ছা আজকে দেখছিলাম যখন তোমাদের মিডিয়া বারবার যাচ্ছিল, নরেন্দ্রপুর থানা খুব প্রোঅ্যাক্টিভিটি দেখাচ্ছিল। আচ্ছা পুলিশের সার্ভের মধ্যে এগুলো থাকে না যে এই ধরনের বেআইনি ব্যবসা চলছে? এর প্রিকশনটা কি আছে? আমি ধরে দিলাম যে ফায়ার ডিপার্টমেন্টও ব্যর্থ, ফায়ার ডিপার্টমেন্ট কোনো কাজকর্ম করেনি, ধরে নিলাম। যেখানে 15টা গোডাউন ওই অঞ্চলে উইদাউট ফায়ার সেফটি ফায়ার লাইসেন্স ছাড়া চলছে, পুলিশের ভূমিকাটা কি ছিল? কেউ প্রশ্ন করবে না এটা? আমি পুলিশ মন্ত্রী তো তিনি আড়ালে থাকছেন। আরো একটা খুব মৌলিক প্রশ্ন, যে প্রশ্নটা আমার মনে হয় কিশোরয় সবার করা দরকার। তোমরা চিৎকার করছো, বলছো, বারবার বলছো, যথাযথ বলছো মুখ্যমন্ত্রী কেন আসছেন না, সুজিত বসু এত 32 ঘন্টা বাদে কেন এলেন, 10 ঘন্টা বাদে অরূপ বিশ্বাস কেন এলেন, তারা নয় 26শে জানুয়ারি স্যালুট নিয়ে ব্যস্ত ছিলেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়। সুজিত বসুকে আসতে বারণটা কে করেছিল? সুজিত বসু অত্যন্ত প্রোঅ্যাক্টিভ মন্ত্রী। আমরা দেখেছি যে কোনো জায়গায় আগুন ধরলে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে পৌঁছন, এখানে 32 ঘন্টা বাদে পৌঁছেছেন। সেই রাতে সুজিত বসুকে কে বারণ করেছিলেন যে তুই এখন যাস না স্পটে, কেন সরকারকে যাতে দায়টা নিতে হয়। আপনি মনে করছেন সুজিত বসুকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এখন যেও না, এখন যেতে না? সুজিত বসুকে স্পেসিফিক ইনস্ট্রাকশনের ফলে উনি জাননি, আপনি মনে করছেন? দেখো আমি মনে করছি, দেখো কিশোরয় কেন আমি বলছি সুজিত বসুকে মধ্যমগ্রাম বলো, বারাসাত বলো, হাওড়া বলো, বারুইপুর বলো, কোথাও আগুন লাগলে 1 ঘন্টার মধ্যে তিনি স্পটে রিচ করেন। এখানে 32 ঘন্টা বাদে কেন পৌঁছলেন? লজিক কি বলছে? এই লজিকে তো উত্তরটা মিলে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে আরেকটা কথা বলছি, আজকে বলছেন 10 লাখ টাকা ক্ষতিপূরণ। আচ্ছা এই 10 লাখ টাকা কিশোরয় ক্ষতিপূরণ কে দেবে? এখানে আইনজীবী নিরাপত্তা দেবেন, তুমি দেবে, আমি দেবো, আমাদের ট্যাক্স পেয়ারের টাকাতে দেওয়া হবে। অথচ যাদের ব্যর্থতার জন্য, যাদের দেখভাল করার কথা, তাদের গাফিলতির জন্য তারা কেন পানিশড হবে না? কেন নরেন্দ্রপুর থানা পানিশড হবে না? কেন ফায়ার ব্রিগেড পানিশড হবে না? তাদের মাইনে থেকে টাকা কেটে কেন এই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেবে? 10 লাখ টাকা দিলে একটা মানুষের জীবন চলে আসবে? আমি, তুমি বা এখানে যারা বসে আছেন, রাজশ্রী থেকে শুরু করে যারা অনিল বাবু বসে আছে, নীলাবাবু বসে আছেন, আমাদের প্রাণের মূল্য কি 10 লাখ টাকা? 10 লাখ টাকা সন্ময়দা, প্রাণের মূল্য 2 লাখ থেকে 10 লাখের মধ্যে রেঞ্জ করে আমাদের রাজ্যে। বিভিন্ন ক্ষেত্রে ধর্ষণের একরকম রেট, পুড়ে মরলে একরকমের রেট, মদ খেয়ে মারা গেলে একরকমের রেট মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন হয়তো। আমি আজকে ডিবেটের দ্বিতীয় ভাগে যাওয়ার আগে এবং আমার প্রত্যেকের বাকি ডিবেট যারা করছে তাদের কাছে যাওয়ার আগে আমি ফিরহাদ হাকিমের সঙ্গে আমাদের প্রতিনিধির একটা সিকোয়েন্স দেখাবো। পৌলমী প্রশ্ন করেছিল ফিরহাদ হাকিমকে, তার উত্তরে ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমি ডিবেটে যাব। দেখুন ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী, শহরের মেয়র, কি বলছেন ফিরহাদ হাকিমের অদ্ভুত বাণী, শুনুন। দাদা এখনো পর্যন্ত 11 জনের খোঁজ পাওয়া যায়। হ্যাঁ, এগুলোকে এনকোয়ারি করতে হবে। তারপর এখানে যা অবস্থা আছে এগুলোকে পাঠানো হচ্ছে ফরেন্সিকে। এদের ফরেন্সিক টেস্ট, ডিএনএ টেস্ট না করা পর্যন্ত, কোর্টের অর্ডার না আসা পর্যন্ত এটা আমরা করা যায় না। সেটা পুলিশ ব্যবস্থা করছে এবং আপনাদের একটাই অ্যাসিওর করছি, ল ইজ ফর এভরিওয়ান, আর আইনের পথে চলবে। কিন্তু স্যার আপনার আসতে এত সময় কেন লাগলো? আমরা দেখলাম যে 2 দিন ধরে আগুন জ্বললো। এর আগে অনেকে এসছে। এটা আমার পুরো মিনিস্ট্রিতে প্রথম দিন অরূপ বিশ্বাস এসছে, তারপর সুজিত বসু। আপনি তো মেয়র। এটা মেয়র এলাকা না, আপনাদের এইটাই সমস্যা। আর প্লাস যে জানেনই না যে কোনটা এলাকা কার। এখানে আপনি তো পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী। এটা পুরো এলাকাও না, এটা পৌর এলাকাও না, ক্যালকাটা কর্পোরেশনও না,
কিন্তু মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন, আমি এসেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য অনেক জায়গায় জায়গা ভাগ করছেন, মৃত্যুর দাম ধরছেন। ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? উত্তর দিতে পারবেন? কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, তারপরে সরাসরি যাব তৃণমূল সমর্থকের কাছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন করছি, ভাগের জায়গা, ভাগের জনতা, ভাগাভাগি শাসন করছেন মমতা। প্রশ্ন করছি, উত্তর দিন নীলাদ্রি বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি এখনো? কোথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 32 ঘন্টা পর গেলেন সুজিত বসু। মমতা বন্দ্যোপাধ্যায় কেন যেতে পারছেন না? এত মানুষ মারা গিয়েছে, হাড়গোড় খুলি পড়ে রয়েছে, রাজ্যের অভিভাবিকা কোথায়? উত্তর দিন। দেখো কিশলয়, যে ইনসিডেন্টটা হয়েছে খুব স্যাড ইনসিডেন্ট। এরকম একটা ইনসিডেন্ট, আগুন হয়েছে, এত লোক মারা গেছে, কিন্তু আমি মনে করি যারা এর উপরে বসে রাজনীতি করছে তারাও কিছু ঠিক নয়। একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ফায়ার ব্রিগেড ওটাকে এত সময় নিয়েছে আগুনটাকে বন্ধ করার জন্য, আর আমরা বসে এখানে ডিবেট করছি কে গেছে কে যায়নি। আরে ফায়ার ব্রিগেড তো টাইমে পৌঁছেছে। নীলাদ্রি স্যার, আমি একটা কথা বলি, ফায়ার ব্রিগেডেও লেটে পৌঁছানোর অভিযোগ আছে, সে কথায় পরে যাচ্ছি। স্যার আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। একটা প্রশ্ন অ্যাডিশনাল, একটা জমি যেখানে কারখানা হওয়ার কথা নয় সেখানে জমি হলো, তারপর কারখানা হলো, সেই কারখানায় ফায়ার অডিট হলো না, কারখানায় পুড়ে 8 জনের অফিসিয়াল মৃত্যু হয়েছে, আরো হাড়গোড় খুলি পড়ে রয়েছে। এটা দায়িত্ব রাজ্য সরকারের নয়, মুখ্যমন্ত্রীর নয়? কিশলয়, সেটার ফায়ার অডিট হয়েছে কিনা, পারমিশন ছিল কিনা, ঠিক আছে, সেগুলো দেখা যাবে। মেয়র তো বলেছেনই যে ল উইল টেক ইটস ওন কোর্স। কাউকে ছেড়ে কথা বলা হবে না, কিন্তু সেখানে আজকের দিনে এখানে বসে rather than identifying the bodies or condemning the incident, যেভাবে আমরা করছি যে কে গেছে কে যায়নি। আর আমাকে একটা কথা বলো তো, সুজিত বোস দমকল মন্ত্রী, ববি হাকিম নগর উন্নয়ন মন্ত্রী, ওরা কি আগুন নেভাবে না ফায়ার ডিপার্টমেন্ট আগুন নেভাবে? ইস্যুটা তো তোমরা এমন ভাবে করে দিচ্ছ যেন মন্ত্রী কেন যায়নি। আরে ফায়ার ব্রিগেড তো পৌঁছেছে, আর মন্ত্রীরা খুব ক্লিয়ারলি বলেছে যে কাউকে এখানে রেহাই দেওয়া হবে না, যদি ভুল হয়ে থাকে স্টেপস নেওয়া হবে। এবার খতিয়ে দেখতে হবে যে ফায়ার অডিট হয়েছিল কিনা, হলে পরে কে। নীলাদ্রি বাবু, আপনি বলছেন ওনারা পৌঁছলে আগুন নেভানোর কাজ তো করবেন না, ফায়ার ব্রিগেড করবে। আমার প্রশ্ন, প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী দৌড়ে দৌড়ে পৌঁছে গেলেন, তার অফিসে পৌঁছে গেলেন, তার বাড়িতে যদি মুখ্যমন্ত্রী পৌঁছতে পারেন, শহরের 8টা মানুষ পুড়ে খাক হয়ে গেল, ছাই হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছতে পারছেন না। সেটা কেন পৌঁছেছিল কিশোর, দ্যাট ইজ নট দ্য সাবজেক্ট ম্যাটার অফ টুডেস ডিবেট। আজকের সাবজেক্ট ম্যাটারটা হলো যে আগুনের জন্য দায়ী কে আর কি স্টেপস নেওয়া। দায়ী মুখ্যমন্ত্রী স্যার। আচ্ছা, দেবাশিস বাবু কাউন্টার করছেন, আসি প্রত্যেকের, রাজস্বী আসি, আমি নীলাভ আসি প্রত্যেকের কাছে। দেবাশিস বাবু কাউন্টার করছেন, এক সেকেন্ড, কোন ফিতে আটকে যাচ্ছে স্যার? আমি তৃণমূলের যিনি আছেন তাকে জিজ্ঞেস করছি, আপনারা বলছেন, আপনার ববি হাকিম বলছেন যে আইনের পথে চলবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। উনি কি সত্যি বলছেন? কারণ আপনাদের তৃণমূল নেতৃত্ব আইনের ঊর্ধ্বে, উনি সরকারি অফিসারের কাজে বাধা দিয়ে ফাইল চুরি করে চলে গেছেন। 1, 2, উনি বলছেন 2006 শেষ করতে দিন, আপনি বলবেন শেষ করতে দিন, তারপরে বলবেন 2006 সালে যদি এটা হয়ে থাকে আপনাদের কথা অনুযায়ী মেনে নিলাম, তাহলে ট্রেড লাইসেন্স তো বছর বছর রিনিউ হয়, সেটা তাহলে ঠিক মতো রিনিউ হয়নি কেন? ফায়ার লাইসেন্স রিনিউ হয়নি কেন? এনভায়রনমেন্ট পলিউশন সার্টিফিকেট কোথায়? 1, 2 হচ্ছে আপনি বলছেন দমকলের কথা, দমকলের কথা বলছেন, দমকলের 32 ঘন্টা লেগে যাচ্ছে আগুন নেভাতে, দমকলের 32 ঘন্টা লেগে যাচ্ছে আগুন নেভাতে, পাইপ নিয়ে গেছে। আপনি শুনুন, শেষ করতে দিন, মানুষ মারা গেছে, শুনুন। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 377 কোটি টাকা ফান্ড পেয়েছে দমকল। টাকাটা কোথায়? 377 কোটি টাকা ফান্ড দমকলের কাছে এসেছে, সেই টাকাটা কোথায়? সেই টাকা থাকলে তো হোস পাইপে ফুটো থাকে না, বিভিন্ন রকম গ্যাস বা যা কিছু দিয়ে 32 ঘন্টা আগে আগুন নেভানো যায়। নাম্বার 3, জেসিবি নিয়ে এত কথা হচ্ছে, জেসিবিটা পাঠাতে তো দেরি হলো কেন? আপনারা কি চাইছেন? যে কঙ্কাল, মানুষের কঙ্কাল আর কাঠ একসাথে রয়েছে, মানে মিশে যাক, যাতে বুঝতে না পারা যায় এটা 8 না 30। মানে এই যে জায়গাটা আজকে তৃণমূলের মতো সরকার যে এতটা অপদার্থ, যেখানে সরকারের প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার সেখানে সরকার রিঅ্যাক্টিভ হচ্ছে। তাহলে আমাদের মনে হয় এই যে যৌতুকগৃহ বানিয়েছেন, যৌতুকগৃহ কলকাতাকে বানিয়েছেন, এক্ষুনি মমতা ব্যানার্জি সহ পুরো ক্যাবিনেটকে বলুন পদত্যাগ
করতে। না 10 লাখ টাকা দিয়ে দিয়েছে, কেন পদত্যাগ করবে? রাজস্বী, কোন ফিতে আটকে যাচ্ছে ফায়ার অডিট? কোন রাজনীতিতে আটকে যাচ্ছে? কোন কাটমানিতে আটকে যাচ্ছে? কি করে ফায়ার অডিট ছাড়া, পারমিশন ছাড়া একটা বেআইনি জমিতে এই কারখানাগুলো চলতে পারে? আর মানুষের মাংসের গন্ধে মম করছে, গোটা এলাকা পুড়ছে, আর ফিরহাদ হাকিমকে 10 লাখ টাকা দিচ্ছে, এটা কি করে মেনে নিতে পারি? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমাদের রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক আজকে গত হয়েছেন রবীন চ্যাটার্জি, রবীন্দা। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস এবং সুন্দরবন ভারতবর্ষের দুটো আইডেন্টিফাইড ওয়েটল্যান্ডস জায়গা, যেটা 2002-এর আন্তর্জাতিক চুক্তি রামসার ডিসকাশনসে ভারতবর্ষে দুটো এবং গোটা বিশ্ব যে 2002-তে যে সভা করেছিল তাতে ওয়েটল্যান্ডসের ওপরে কোনো রকম কনস্ট্রাকশনস না করা এবং তাকে প্রিজার্ভ করা, এটা একটা আন্তর্জাতিক চুক্তি 2002 সালে হয়েছিল ইরানে বসে, যেটার মধ্যে ভারতবর্ষের সুন্দরবন এবং এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস এই দুটো আইডেন্টিফাইড জায়গা 2002, অর্থাৎ যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ সরকারের মধ্যে আছেন, সেই সরকার আন্তর্জাতিক চুক্তির অংশ। আজকে দাঁড়িয়ে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডসে কোনো কনস্ট্রাকশন করা যাবে না, এটা ইন্টারন্যাশনাল একটা চুক্তি আমাদের ভারতবর্ষের, কিন্তু সেখানে দাঁড়িয়ে একের পর এক কনস্ট্রাকশনস হয়ে যাচ্ছে। ফায়ার ডিরেক্টর, ফায়ার কেন এখানে পৌঁছায়নি? ফায়ার ব্রিগেডে 3 জন ডিরেক্টরের পোস্ট আছে, 3টে ডিরেক্টরের পোস্ট ফাঁকা, 4 জন ডেপুটি ডিরেক্টরের পোস্ট আছে, 4টে ডেপুটি ডিরেক্টরের পোস্ট ফাঁকা, 33টা ডিভিশনাল অফিসারের পোস্ট আছে, তার মধ্যে 20টা ফাঁকা। এই নিয়ে চলছে হচ্ছে ফায়ার ব্রিগেড। সেই ফায়ার ব্রিগেড পৌঁছতে পারছে না। যখন কোনো ফ্যাক্টরি প্রিমাইসেস তৈরি করা হয় তখন তাতে ফায়ার সার্টিফিকেট ছাড়ুন, তার সাথে ফায়ার নেভানোর জন্য একটা সিস্টেম তৈরি থাকে। এবং আপনি যে বিল্ডিংয়ে আপনার যে অফিসটা আছে, এই ডিএলএফ, এছাড়া অন্যান্য যে DLF2, আমার অফিস, এরিকসনের অফিস, বিভিন্ন অফিস যেগুলোতে আছে, সেখানে রেগুলার ইন্টারভ্যালসে একটা মক ড্রিল হয়, ফায়ার ড্রিল হয়। বাই চান্স যদি কোনো আগুন লাগে, এবং যে কোনো ফ্যাক্টরি প্রিমাইসেসে এটা কিন্তু ম্যান্ডেটরি একটা জিনিস, এবং ফায়ার ব্রিগেডের অফিসাররা এসে এটা কন্ডাক্ট করেন। আগুন লাগলে পরে কিভাবে আগুন লাগলে কিভাবে ওই এক্সটিংগুইশার চালাতে হয়, কিভাবে লাগাতে হয়, এগুলোকে শেখানো হয়। এগুলো কোনোটা কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আপনি যদি খুব ভালো করে দেখেন, নিচটা হচ্ছে গোডাউন, আর ওপরে লোহার জাল করে পাটাতন দিয়ে কাটে, সেখানে মানুষরা থাকছে। সেই মানুষরা যদি আগুন লাগে তাহলে তাদের এক্সিট কোনো পয়েন্ট নেই, মানে আগুনের মধ্যে দিয়ে তাদেরকে বেরোতে হবে, যারা মালিক, যারা কনস্ট্রাকশন করলো। এবং আপনি আজকে একবার, যতজন দর্শক এই মুহূর্তে শুনছেন, রিপাবলিক বাংলা লাইভ দেখছেন, আপনার বাড়ির সামনে 2টো বালির বস্তা আর 10টা ইট আপনি রেখে দিন, তৃণমূলের কাউন্সিলরের, পঞ্চায়েতের প্রধানের বিভিন্ন অ্যান্ডা ব্যান্ডা, একড়া ব্যাগড়া স্যাঁকড়ারা গন্ধ শুকতে শুকতে করতে করতে ঘন্ট করতে করতে বাড়ির সামনে চলে আসবে, আপনার বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে, টাকা দিন টাকা দিন টাকা দিন। তো এই যে ফিরদৌসী বেগম কালকে, তারপরে সায়নী ঘোষ, এরা যে কালকে পৌঁছালো, এদেরই তো চালাচামুন্ডারা তো গন্ধ শুকে পৌঁছে যায় সব জায়গায়। তো এরা গন্ধ শুকে ওই ফ্যাক্টরিতে পৌঁছায় নেই, ওই ফ্যাক্টরিতে পৌঁছে তারা জানে না লাশ পড়ছে, জ্বলছে, মাংস জ্বলছে, কাটমানি। আনসেফ কন্ডিশন এবং আনসেফ অ্যাক্টের জন্য আগুন লাগে, ঠিক? তাহলে এখানে আনসেফ কন্ডিশনের জন্য এখানে, এবং আজকে আমি বাদ দিলাম, এক্ষুনি ওনারা হয়তো বলবেন ভারতবর্ষের এখানে আগুন লাগে, ওখানে আগুন লাগে, আজকে বলেছেন তো, এক্ষুনি গোয়া, হনুলুলু, হক্কাইরো, গোয়া, সব জায়গায় তৃণমূলে একটাই কথা বলছে, গোয়া গোয়া গোয়া। আরে গোয়াতে কটা আগুন লেগেছে সেটা বলতে পারবে? আপনি 5-6টা পর এই 5 মাসে মধ্যমগ্রাম আগুন লাগলো, রঙের কারখানায়, নিউআলিপুরে বস্তিতে আগুন লাগলো, পর যখন ঘটনা ঘটে যাচ্ছে, বড় বাজার থেকে আরম্ভ করে, তারপরে এই যে MRI হসপিটালে এইখানে যে আগুন লাগলো ঢাকুরিয়া ব্রিজের পাশে, এই নিয়ে একটার পর একটা ঘটনা ঘটছে। তো এর থেকে দমকল মন্ত্রী কি শিক্ষা নিয়েছেন, সরকার কি শিক্ষা নিয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট কি শিক্ষা নিয়েছেন? তাতে একটা প্রসেস থাকার কথা। একটা যদি দাঁড়িপাল্লা একদিকে কাটমানি রাখা যায়, একদিকে মানুষ রাখা যায়, মানুষের প্রাণ রাখা যায়, কোনটা ভারী তৃণমূলের কাছে? কোনটা ভারী? 80টা ফ্যাক্টরি তৈরি হয়েছে বেআইনি,
ওখান থেকে এই সায়নী ঘোষ, এই ফিরদৌসি বেগমের চেলা চামুন্ডারা কম করে হলে 80 কোটি টাকা তুলেছে। প্রশ্ন হচ্ছে 25-75-এর ভাগাভাগি হয়েছে না কি আছে? 25-75-এর ভাগাভাগি কোনটা বেশি ভারী? কাটমানি ভারী না মানুষের প্রাণ ভারী? দাঁড়িপাল্লায় কোনটা তৃণমূলের কাছে বেশি ভারী? নীলাভ উত্তর। দেখুন, তৃণমূলের কাছে সবসময় কাটমানি ভারী, কারণ তৃণমূলের নেতাদের একটাই লক্ষ্য কিভাবে টাকা খাওয়া যায়। আর এই যত অবৈধ নির্মাণ হয়েছে সব জায়গা থেকে তৃণমূলের দ্বারা টাকা খেয়েছে। আপনি যে কোনো জায়গায়, কলকাতা শহর অবশ্য যে কোনো জায়গায়, কলকাতা শহর হোক, পঞ্চায়েত হোক, মফস্বল শহর হোক, পৌরসভা এলাকা হোক, কর্পোরেশন এলাকা হোক, আপনি গিয়ে একটা বাড়ির ভিত খুঁড়তে যাবেন, তৃণমূলের নেতা চলে আসবে, এসে বলে এই ককাটা জায়গা তোমার এত টাকা কাটমানি, কাঠা ধরে ধরে কাটমানি হয়। আর কলকাতা শহরে স্কোয়ার ফিট ধরে ধরে কাটমানি হয়, এত স্কোয়ার ফিট পিছু এত টাকা ধরে একদম হিসেব হয়। মানুষ আমি আপনাকে বলছি, অবৈধ নির্মাণ যত হয়েছে, এই অবৈধ নির্মাণগুলোর থেকে তৃণমূলের নেতারা সব স্কোয়ার ফিট ধরে ধরে কাটমানি খেয়েছে বলে অবৈধ নির্মাণ তোলা গেছে। এদের কাছে মানুষের প্রাণের কোনো দাম নেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এদের ফায়ার লাইসেন্স নেই, যার জন্য আজকে এই অবস্থা। যে মানুষগুলো মরে গেছে, মানুষগুলোকে নিয়ে এদের কোনো চিন্তা নেই, এদের লক্ষ্য কোথা থেকে কিভাবে কাটমানি খাওয়া যায়। আর প্রমোটার মানে তো তৃণমূলের ঘরের লোক। আপনি একটু কলকাতা শহরে দেখুন, নীলাদ্রি বাবু কাউন্টার করছেন আপনাকে। আমি আজকে দেখছি স্টুডিওতে যত বিশিষ্ট অতিথিরা আছে সবাই জানতেন যে ফায়ার লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই, তাহলে সেটা আগে গিয়ে নরেন্দ্রপুর থানার আইসি কে বললেন না কেন? আজকে কেন বলছেন? সবই যদি আমরা বলি, আপনাদের নেতারা কি করতে বলে যে হাত মানে কাটমানি খাওয়ার জন্য আরে পুলিশ ভাবছেন পুলিশও টাকা খায়, আপনাদের নেতারাও টাকা খায়, সব টাকা খেয়ে আপনারা টাকা খাচ্ছেন বলে যে মানুষের অবস্থা হচ্ছে। কোথাও ফায়ার এক্সিস্টেন্স সিস্টেম নেই, কেন নেই? জবাব দিয়ে দিন আপনি। আরে আপনারা সরকারের মুখপাত্র বসে রয়েছেন, আপনি দায়িত্ব নেবেন না? সরকারের মানুষ মরে গেলে কি গোয়া তো পরে এসছে, মানুষের মৃত্যুকে টাকা দিয়ে কিনছেন। আপনারা বলবেন না যে রাজকোটে যে 25খানা বাচ্চা মারা গেল, কুম্ভ মেলাতে যে আগুন লেগে এত লোক মারা গেল, সেসব বলবেন না। খালি বাংলায় হলে পরে বাংলাটাকে এইভাবে করবেন না। এটাও বলুন যে আনন্দপুরে মানুষ মারা গেল কেন, এটা আপনি একটু বলুন। বলুন কেন আগুন লাগলো, কেন এতগুলো মানুষ মারা গেল, তার আগে মধ্যমগ্রামে কেন আগুন লাগলো বলুন। আর সবথেকে বড় বিষয় কি শোনা, জনবসতি পূর্ণ এলাকায় কারখানার লাইন হচ্ছে। তৃণমূল স্পেশাল ভারত সফর বাস শুরু হয়ে গেছে, একটা স্পেশাল বাস আছে, প্রতিদিন সন্ধ্যাবেলা দাঁড় করিয়ে রাখে, এই ডিবেট শুরু হলেই বাসটা স্টার্ট লাগে, আর স্টার্ট দিয়ে অ্যাক্সিলারেটরে প্রেস গোয়া চলে যায় সোজা, অরুণাচল। আরে ভাই, বাংলায় ভোট পেয়েছেন স্যার, বাংলায় আগুন লেগেছে, বাংলার মুখ্যমন্ত্রী যাচ্ছে না নীলাদ্রি বাবু। গঙ্গাসাগরে কেন আগুন লেগেছে প্রশ্ন করছেন রাজস্বী, উত্তর দিন নীলাদ্রি বাবু, তারপর আমি আসি অনিল জানার কাছে। আমি একটা লাইন শুধু নীলাদ্রি বাবুকে বলেছি, যখন রাজকোটে লেগেছিল গুজরাটের মুখ্যমন্ত্রী গিয়েছিল, আপনি আইসি কে বলছেন? আইসি তো ট্রেড লাইসেন্স দেয় না, আইসি কি ট্রেড লাইসেন্স দেয়? সঠিক তথ্য দিতে পারবে রাজস্বী। এক সেকেন্ড, কুম্ভ মেলায় আগুন লাগেনি, কুম্ভ মেলা স্ট্যাম্পেড হয়েছিল, সেটা প্রশাসন নিয়ন্ত্রণ করেছে। আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলছেন। কুম্ভ মেলা কোথায় আগুন লেগেছে? কোথায় আগুন লেগেছে? দেখে নেবেন। আগুন লেগেছে গঙ্গাসাগরে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে গঙ্গাসাগরে। একটা এসছে 2006 বকটুইতে আগুন লাগানো হয়েছিল, এটা বলুন। বকটুইয়ের কথা বলুন, অন্যার কথা বলুন। আর তৃণমূলের ঘরে আগুন লাগা সেটা বলুন। সবাই একসাথে বলে শুনতে পাবেন। আমি অনিল জানার কাছে যাবো, আমি অনিল জানার কাছে যাবো। আচ্ছা, একটা লাইন, এক সেকেন্ড নিলাম, একটা লাইন, তারপর অনিল স্যার। উনি স্কয়ার ফিটের কথা বললেন তো, আমি টালিগঞ্জ থেকে রবীন্দ্র বাড়ির ওখানে আসছি, অনেক ভিড় হয়েছিল। তারা বললেন টালিগঞ্জে এখন 300 টাকা করে স্কয়ার ফিট নাকি রেট চলছে, মানে বিক্রির না, ও কাটমানি। মানে কোন নেতা, টালিগঞ্জের কোন নেতা 300 টাকা নেয় আমি জানি না, নামটা আমি জানি না, তো আমি শুনলাম টালিগঞ্জের যে বড় নেতা আছে হয়তো সেই নেয়। না, আমি জানি না কার এমন স্বরূপ যে এত টাকা খাচ্ছে, আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এটা খুব একটা ভালো রূপ স্বরূপ কিচ্ছু নয়। আমি স্যারের কাছে যাব। অনিল জানা স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এই যে কারখানাটা দেখলাম পুড়ে 8টা মানুষের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত অফিসিয়াল ফিগার স্যার, ছবি দেখাচ্ছে অনিল বাবু, খুলি পড়ে রয়েছে, হাড় পড়ে রয়েছে, মানুষ দাউ দাউ করে জ্বলেছে, জায়গাটায় পোড়া মাংসের গন্ধ ছাড়ছে স্যার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেননি,
দমকল মন্ত্রী সুজিত বসু 32 ঘন্টা পর গিয়ে গোয়ার গল্প দিচ্ছেন। ফিরাদ হাকিম গিয়ে বলছেন কোনটা কার এলাকা, তৃণমূল কি গুজরাতের আর গোয়ার শাসক না বাংলার শাসক? স্যার, তৃণমূলের দায় নয় কি এই মৃত্যুগুলো? বলুন স্যার। দেখো কিশলয়, এই 26শে জানুয়ারি 1998 সম্ভবত, এক বছর এদিক হতে, আমি তখন ওসি নারকেলডাঙ্গা খালদারের ঝুপড়িতে আগুন লাগলো দুপুরবেলায়, তো রাত্রে লেগেছে। 26শে জানুয়ারি বুঝতে পার, তখন নর্থ উইন্ড, রিপাবলিক ডে সবাই পুরো ফোর্স 95% ফোর্স ডিউটি করে এসছে, আমিও ডিউটি করে এসছি, এসব ভেবেছি উঠবো, আগুনটা লাগলো 5-7 মিনিটের মধ্যে ব্রিজের তলা দিয়ে আগুনটাই চলে গেল একদম শিয়ালদা। আমি তখন ওই অবস্থা থেকে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে বললাম ফায়ার ব্রিগেড রাজাবাজার দিয়ে ঢোকাও, কিন্তু অ্যাট দি সেম টাইম বেলেঘাটা দিয়ে ঢুকিয়ে ওই দিকটা আটকাও, যাতে তোমার শিয়ালদা রেল লাইনটার নিচেটা ড্যামেজ না হয়। পরবর্তীকালে আমার মপ সরাতে গিয়ে চোট লেগেছিলো, আমাকে ইজি চেয়ারে শুয়ে 10 দিন অফিস করতে হয়েছিল। কে কে এসেছিলো জানেন সেই দিনই? প্রতিম চ্যাটার্জি, এখন নেই তারা, দমকল মন্ত্রী শ্রী মানব মুখার্জি, তখন সিপিআইএমের গুরুত্বপূর্ণ মন্ত্রী, চঞ্চল ঘোষ সিপিআই, সবাই এসছেন, সেই দিনই এসছেন। তারপরে অনেক ব্যবস্থা হয়েছে, সেই কথা বলেন। আমি জানি এই অবস্থানে কি হয়, কোনো ক্যাজুয়ালিটি হয়নি তা সত্ত্বেও। আর আজকে মাননীয় মেয়র সাহেব বললেন, আমাকে মুখ্যমন্ত্রী বলেছেন মমতা ব্যানার্জির কথা এসছি, এটা আমার এলাকা না, আরবান ডেভেলপমেন্টের মিনিস্টার কে দিতে বাদ দিলাম, ওইটা ল্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্টকে মন্ত্রীকে আপনি জবাব দেবেন। আর বলুন তো, গত বছর, 1 বছরও হয়নি, নৈহাটিতে বোম বানাতে গিয়ে মারা গেল, বোম বা ফায়ার ওয়ার্স যাই হোক, 5 জন মারা গিয়েছিলেন। ইনি আজকে যিনি বলছেন আমার নয়, এটা আমার এলাকা নয়, উনি হেলিকপ্টারে করে চলে গিয়েছিলেন ওদের টাকা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য, এখান থেকে 40 কিলোমিটার এলাকা ছিল নয়। তখন উনি গিয়েছিলেন, যেহেতু ওনারা কি খুব সৌভাগ্য নিয়ে জন্মেছেন, এখানে যারা আছেন তারা তো দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আমি কথা বলতে চাইছিলাম না, এটা ওনারই কথা। এখানে যারা হচ্ছে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন বলে এখানে এত দেরি হচ্ছে আসতে। আপনারা এই কথা বলছেন, আর বলছেন ফায়ার ব্রিগেড করবে নাকি? ফায়ার ব্রিগেড অবস্থা তো পুলিশের মতনই করেছেন। পুলিশের কনস্টেবলে যেখানে ফাঁকি আছে, ভ্যাকেন্সি আছে, অফিসার ভ্যাকেন্সি আছে, আমাদের সময় 2-4 জন থাকতো, এখন 50%-এর নিচে, লেস দ্যান 50% হচ্ছে, সেগুলো কভার করছেন সিভিক ভলেন্টিয়ার দিয়ে। ফায়ার ব্রিগেডে ফায়ারম্যান আছে, কতগুলো ভ্যাকেন্সি, সব কোনো রিক্রুটমেন্ট নেই, তারা কি নিয়ে লড়বে? এখান থেকে অনিল বাবু, আমার একটা প্রশ্ন আছে অনিল বাবু, আমি প্রশ্ন করছি, বারবার গুজরাট আর গোয়ার কথায় চলে যায়। এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাতের মুখ্যমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? যদি গুজরাতের কথা বলতে হয় তাহলে গুজরাতের মতো উন্নয়ন আনুন, গুজরাতের মতো ব্যবসা নিয়ে আসুন, কারখানা নিয়ে আসুন, তারপর গুজরাতের সাথে কম্পেয়ার করবেন। না কারখানা আনবেন, না ব্যবসা আনবেন, না টাকা আনবেন, না রোজগার আনবেন, মানুষকে দেবেন যতগৃহ, আর মানুষ মেনে নেবে। আমি সন্মাদার কাছে যাওয়ার আগে ছোট্ট একটা টিপ্পণী করতে চাইছি, রাজস্বী আসি স্যার। আবার এখন আগামী দিনে রাজ্যসভায় যাওয়ার ব্যবস্থা হচ্ছে, তো ওই জন্য উনি এখন গা ছাড়া করে দিচ্ছেন। ওনার এখন আর কাজে মন নেই, তাই জন্য নানান রকমের কথা। কলকাতা বন্দর থেকে নিজের মেয়েকে দাঁড় করাবে আর নিজে রাজ্যসভায় যাবে, এটাই হচ্ছে ব্যবস্থা। সন্ময়দা, না, আমি একটা কথা বলি কিশোর রায়, এটা বোঝার চেষ্টা করো যে যেদিনকে রাত্রির 1টা থেকে 2টোর মধ্যে ফায়ার শুরু হলো, সেই সময় 10 ঘন্টা বাদে মন্ত্রী অরূপ বিশ্বাস গেলেন। লোকাল লোকজন বলছে যে ঢোকা যাচ্ছে না, ইমিডিয়েটলি জেসিবি আনো। জেসিবি আনার ডিসিশনটা তো মন্ত্রীরা থাকলে নিতে পারতেন, লোয়ার লেভেলের অফিসারদের দিয়ে সামলানো যায়। ঠিক একই সময় অনিল বাবুর কথা শুনে মনে হচ্ছিল যে 26শে জানুয়ারি সকালবেলা সব রেড রোডে স্যালুট দেওয়ার জন্য রাজীব কুমার ওখানে ছিলেন, নন্দিনী চক্রবর্তী ছিলেন, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যালুট দেওয়ার জন্য রোড শো করছিলেন ওইখানে দাঁড়িয়ে। সেই সময় দাঁড়িয়ে বারুইপুরে যিনি পুলিশ সুপার শুভেন্দ্র, তিনি প্যারেড গ্রহণ করছেন, মানে স্যালুট গ্রহণ করছেন দাঁড়িয়ে। সব ছেড়ে যাওয়া উচিত ছিল না? কতজন মানুষ মারা গেছেন একটু কিশোর, আমরা কেউ ভাববো না? একটা মানুষ বাড়ির স্ত্রীকে ফোন করে বলছেন যে আর 5 মিনিটের মধ্যে আমরা মারা যাচ্ছি, এবং আজকে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন একজনেরও মুখ আইডেন্টিফাই করতে পারেনি, বডি আইডেন্টিফাই করতে পারেনি। ঝলছে তাদের হাড়গুলো তোমরা দেখাচ্ছ, এখনো পর্যন্ত 8 জনের
দেহ অন্তত ধ্বংসাবশেষে পাওয়া গেছে। উত্তর দিন নীলাদ্রি বাবু, এক সেকেন্ড সন্ময়দা, কাউন্টারটা নেই, উত্তর দিন নীলাদ্রি বাবু, সন্ময়দার প্রশ্নগুলোর উত্তর দিন। লজ্জাবোধ থাকলে আজকে নিঃশব্দ ক্ষমা চাওয়া উচিত ছিল। প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য সবচেয়ে আগে বুঝতে হবে যে সন্ময় বাবুর মতো লোকেরা লোকের মৃত্যু লোকের উপরে ওরা রাজনীতি করে, ওরা এইভাবে রাজনীতি করে, এইভাবে রাজনীতিটাকে সবসময় বাংলার মানুষ কিনে নিতে হবে। উনি যেটা বলতে চাইছেন, মন্দির থাকলে ওনার কাছে সাংবাদিক লেখেন খুব ভালো, কিন্তু উনি জানতেন আগে থেকে জানতেন আপনাদের মুখে কথা আসে নির্লজ্জ ভালো লজিক্যাল থিংকিং, মৃত্যু নিয়ে প্রশ্ন করলে সেটা রাজনীতি হয় স্যার? আমরা মৃত্যু নিয়ে প্রশ্ন করলে সেটা রাজনীতি হচ্ছে? মৃত্যু নিয়ে প্রশ্ন করব না, চুপ করে থাকবো? আসছি রাজস্বী, নীলাভ হাত তুলছেন, এক সেকেন্ড সন্ময়দা, মৃত্যু হলে প্রশ্ন করব না? গাফিলতিতে বেআইনি পারমিট ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি সেই প্রশ্ন করলে সেটা রাজনীতি হয়ে যায়? সন্ময়দা 10 সেকেন্ডে শেষ করুন, নীলাভর কাছে আসবো তারপর। এক সেকেন্ড সন্ময়দা শেষ করুন। আমার একটাই কথা, কিশোর নয়, শুধু ভাবার চেষ্টা করো যে পরিবারগুলো নিজের লোক স্বজন মিসিং, তারা ক্যামেরাতে দেখছে হাল আর কিছু মাংসটাও দেখতে পাচ্ছে না, তারপরে তো সাফাই করার জন্য তৃণমূলীরা বসে রয়েছে ক্যামেরার সামনে। বলা উচিত নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। গোয়া রেফারেন্স দিচ্ছেন আজকে মুখে কথা আসছে নীলাভবাবু, আপনার জায়গায় আমি তৃণমূলী সমর্থক হলে নিঃশর্তভাবে এই অপদার্থতার জন্য ক্ষমা চাই। নীলাভ হাত তুলছে, আসছি আমার স্যার, নীলাভ হাত তুলছে, এক সেকেন্ড আসছি নীলাদ্রি বাবু, 30 সেকেন্ড। দেখুন, জায়গাটা কলকাতা কর্পোরেশনের অধীনে আসে না, ফিরাজ হাকিম সাহেবের কোনো দায় নেই, মেনে নিলাম, কিন্তু এই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, উনি তো এই রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী হিসেবে। তাহলে ওনার রাজ্যে একটা এত বড় ঘটনা ঘটলো, এতগুলো মানুষ মারা গেল, আইডেন্টিফাই করা যাচ্ছে না, পরিবারের লোকের মধ্যে যে হাহাকার, এখানে তো ওনার ছুটে যাওয়া উচিত ছিল। উনি আইপ্যাকের অফিসে যখন ইডি যান তখন ওখানে তাড়াতাড়ি ছুটে যান, সমস্ত মন্ত্রী, ওনার পুলিশ প্রশাসন, আমরা সবাইকে নিয়ে ছুটে যাচ্ছেন, কিন্তু যখন রাজ্যের সাধারণ মানুষ জ্বলে মরছে, জীবন্ত আগুনে পুড়ে মারা গেল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গেলেন না? তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার দায় দায়িত্ব নিয়ে ব্যর্থতার দায় নিয়ে উচিত পদত্যাগ করা, কারণ রাজ্যের সমস্তটাই তো ওনার অধীনে। তাহলে রাজ্য জুড়ে যখন এই ধরনের ঘটনা ঘটবে, তার দায় দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এটাই তো বাস্তবতা, কিন্তু সেটা উনি নিচ্ছেন না। এই বেআইনি নির্মাণ হচ্ছে, মানুষ আগুনে জ্বলে পুড়ে মরছে, তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে, বাড়ি করছে, গাড়ি করছে, বান্ধবীর ফ্ল্যাটে টাকা রাখছে, আর সাধারণ রাজস্বীকে প্রশ্ন করছি যে এই যে কাটমানিগুলো গেছে, এই যে কারখানা, এরকম একাধিক কারখানা, কোন মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় পাওয়া যাবে আমি জানি না রাজস্বী, কিন্তু এই কাটমানির ফলে মানুষের জীবনহানি, এইভাবে চলবে রাজ্য? 30 সেকেন্ড। যে রাজ্যে সিংহ শাবকের জন্ম মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া সম্ভবপর হয় না বলে বড় বড় করে লেখা থাকে, যে রাজ্যে দাঁড়িয়ে নেত্রী বলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দেবেন, সেই রাজ্যে কোনো ঘটনা ঘটলে পরে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই নেত্রীর ওপরেই দায় বর্তাবে, কারণ সে দায়টা তিনি নিজে মুখে নিয়েছেন, আমরা দিতে চাইনি। মৃত্যু নিয়ে রাজনীতি, যে ভদ্রমহিলা, যে মুখ্যমন্ত্রী তাপসী মালিক, রিজওয়ানুর রহমান, ফেলানি বসাক নিয়ে থেকে আরম্ভ করে আর নাম আমি গোনাতে চাইছি না, রাজনীতি করছে, তারা বলছে যে মৃত্যু নিয়ে রাজনীতি। তবে সন্ময়দার একটা কথার সঙ্গে আমি ডিফার করছি। সন্ময়দা, জেসিবি আনার জন্য মন্ত্রীর পারমিশনের যদি প্রয়োজনীয়তা পড়তো, তাহলে সিঙ্গুরের কারখানা ভাঙার জন্য কোন মন্ত্রী পারমিশন দিয়েছিলেন? আর পোস্টপোল ভায়োলেন্সে এত যে বিজেপির কার্যকর্তাদের বাড়ি জেসিবি দিয়ে ভাঙা হলো, কোন মন্ত্রীর পারমিশনের প্রয়োজনীয়তা পড়েছিল? কোনো মন্ত্রীর কোনো কারুর প্রয়োজনীয়তা পড়েনি। এলাকায় ওখানে দাঁড়িয়ে যে নেতা ছিল সেও যদি বলতো, তাহলে জেসিবি বাপ বাপ বলে চলে আসে। আমি কথাকে ধরে নিয়ে বলছি যে আমাদের অভয়া ইস্যুতে আমাদের মনে আছে রাতারাতি দেওয়াল ভেঙে দেওয়াল তৈরি হয়ে গেছিল, কিন্তু আজকে জেসিবি আনতে এই জায়গাটা হলো। আমি এখানে বলছি এটা কি কোনো প্ল্যান্ড, মানে মানুষের কঙ্কাল আর কাঠ এই দুটোকে কি মিলিয়ে দেওয়ার জন্য এই টাইমটা কিল করা হলো? 1, 2, আমি আবার বলবো এই 377 কোটি টাকা যে স্যাংশন,
সেটা দমকলের কোথায় খরচ হয়ে গেল, তাহলে দমকলের হোস পাইপে ফুটো কেন, মানে এগুলো তো জানতে হবে কাটা গেল কোথায়। 3, আমাদের কিন্তু এটা এত আলোচনার মাঝে এনাফ ইজ এনাফ এই কথাটা বলার সময় এসছে। এই সরকারকে সাধারণ মানুষকে ছুঁড়ে ফেলার সময় এসছে, বা মানুষকে দেখতে হবে যে এই যে কুমিরকে ছড়াতে গিয়ে হাঙর যেন না নিয়ে আসি, সঠিকভাবে নির্বাচনে ভোটটা দিতে হবে, কারণ না হলে বাংলা শেষ হয়ে যাবে। 30 সেকেন্ড নীলাদ্রি বাবু উত্তর দিন। কাটমানি, তৃণমূলের কাটমানি না মানুষের জীবনহানি, কোনটা? দুটোই চলছে রাজ্যে একসঙ্গে। 30 সেকেন্ডস। ডেফিনেটলি নট। কাটমানি তো ডেফিনেটলি নেই, এসব সব বিরোধী পক্ষের প্রোপাগান্ডা। আর মানুষের জীবন, সে গুজরাটের মানুষের জীবন হোক, চাই বাংলার মানুষের জীবন হোক, মানুষ তার জন্য সবাইকে, আমরাও দুঃখিত যে আজকে এরকম একটা ঘটনা হয়েছে, কিন্তু তা বলে এটাতে প্রশ্ন করলে যে কেন গুজরাট নিয়ে আমি বলবো না, সেটা হতে পারে না। এইভাবে রাজনীতিটাকে লোকেদের পছন্দ করা উচিত না। লোকেদের, পিপল শুড ডিসক্রিমিনেট এগেইনস্ট দিস কাইন্ড অফ পলিটিক্স। দে আর ভালচার্স যারা মৃতর ওপরে পলিটিক্স করে। তাহলে নীলাদ্রিদা, আজকে যখন বিজেপির কার্যকর্তারা ওখানে উপস্থিত ছিল, 50-60টা গুন্ডা নিয়ে তাদেরকে এরকম বেধড়ক মারধর করলেন কেন? সময় কম, আমরা সময় গুনছি। ভোট বাক্সের গরম বুঝে কি দরদি হন মুখ্যমন্ত্রী, তাই জাননি তিনি? নীলাভ কি যারা বলার চেষ্টা করছিল, আমি আসছি স্যার আপনাকে 5 সেকেন্ডে। পশ্চিমবঙ্গে কোনো মানুষই নিরাপদ না। তুমি নিজে কিশলয়, তুমি একটা বাংলার পরিচিত সাংবাদিক, তোমার উপরে রাস্তায় 2-2বার হামলা হলো কেন? নীলাভ কেউ নিরাপদ না হয়তো। একদম স্যার ছোট করে 10 সেকেন্ড আক্রান্ত, ডাক্তার, সময় কম আছে নীলাভ, একদম 10 সেকেন্ড। সাংবাদিক হোক, সবাই আক্রান্ত। কিশলয়, হ্যাঁ একদম ছোট করে। মাননীয় নীলাভবাবু শুনছেন, নীলাদ্রি বাবু, টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ কোলাপস। তার কারণ তুমি গত বছর দেখো, জোড়াশোক এলাকায় আগুন লাগলো একটা বাড়িতে, মাননীয় দমকল মন্ত্রী দীঘায় গেছেন, ওনার দলের নেতৃত্বটা মুখ্যমন্ত্রী গেছেন, ঠিক আছে, সেকেন্ড ইন কমান্ড কেউ ছিল না। হাইড্রোলিক ল্যাডারটাও কি উনি ওখানে নিয়ে চলে গেছেন? হাইড্রোলিক ল্যাডারটা নিয়ে আসলে এখানে শেষ করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন সফরে বাইরে যান কোথাও বা ব্যস্ত থাকেন, তখন দমকলের যন্ত্রপাতি নিয়েও কি চলে যান? সঠিক প্রশ্ন। আর প্রশ্ন, কোন লাল ফিতেতে, কোন কাটমানিতে এই দমকলের যে প্রসেসগুলো হওয়া প্রয়োজন সেগুলো বন্ধ হয়ে যায়? কোন কাটমানিতে, কোন লাল ফিতে দমকলের পারমিট এবং ফিটনেস সার্টিফিকেট আটকে যায়, দমকলের ফায়ার অডিট আটকে যায়? কোন কাটমানিতে? এই প্রশ্ন রেখে শেষ করছি। একটা দাঁড়িপাল্লা তুললে, একদিকে মানুষের প্রাণ রাখলে, একদিকে কাটমানি রাখলে, তৃণমূলের জন্য কোনটা বেশি ভারী হয়? সময় গুনছি, সময় যাচ্ছে, টিক টিক টিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কখন পৌঁছবেন? ওই পোড়া মাংসের গন্ধটা আপনার নাকে কি পৌঁছচ্ছে না? বাংলার মানুষ আর্তনাদ করছে, আপনি মুখ্যমন্ত্রী। সময় গুনছি, টিক টিক টিক। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ এই মুহূর্তে ছবি, নরেন্দ্রপুর থানা থেকে ছবি উঠে আসছে। শহরে যৌতুকগৃহ, অন্যদিকে পুলিশের সঙ্গে পরিবার পরিজনদের বচসা, নিখোঁজ পরিজনদের খোঁজে পরিবার নরেন্দ্রপুর থানায়। কখন আসবেন মুখ্যমন্ত্রী, কখন আসবেন দিদি, প্রশ্ন করছি আমরা। আমরা সেই মতো করে ডক্টরের কাছে পরপর আমরা সবাই করিয়ে দেবো, সেইটা আমাদের ডক্টর যে টাইম দেবে সেটা আমরা MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।